শরীর ছোঁয়া যদি ভালোবাসা হয় তাহলে ভালোবাসার অভাব হবে না মিস্টার চৌধুরী। মন ছুঁতে পারাকে ভালোবাসা বলে, যা চৌধুরী বাড়ির কেউ পারে না। চৌধুরী বাড়ির পুরুষ মানুষ শুধু শরীর ছুঁয়ে ভালোবাসতে পারে, মন বলতে কিছু আছে সেটা তারা জানে না। ভরা আসরে এমন কথার জন্য প্রস্তুত ছিল না কেউ। প্রায় 15-20 জন মিলে একটা ট্যুর করা হয়েছে। সেখানে চৌধুরী পরিবারের সকলে রয়েছে, সাথে রয়েছে রাহুল চৌধুরীর ফ্রেন্ড সার্কেল ও তার চাচাতো বোন ফিহার ফ্রেন্ড সার্কেল। মাইক হাতে রাহুল যখন ভালোবাসা নিয়ে কথা বলছিল, তখন মাঝখান থেকে হুমায়রা নামের একটা মেয়ে কথাটা বলে ওঠে। এতে চৌধুরী পরিবারের সবাই অপমানিত বোধ করে। রাহুল সবার মুখের দিকে তাকিয়ে হুমায়রার উদ্দেশ্যে বলে, আচ্ছা বুঝলাম, শরীর ছোঁয়াকে ভালোবাসা বলে না, মন ছোঁয়াকে ভালোবাসা বলে, আর এটা তো সবাই জানে, কিন্তু এখানে চৌধুরী বাড়ির কথা আসলো কেন? ডিরেক্ট চৌধুরী পরিবারকে অপমান করা হচ্ছে তোমার কথা দ্বারা। রাহুলের কথা শুনে হুমায়রা ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে, কেন? অপমান করাকে কি আপনি অন্য নাম দিতে চাচ্ছেন মিস্টার চৌধুরী? আমি তো সবার সামনে আপনার পরিবারকে অপমান করলাম। আপনার পরিবারের সবাই শরীর ছোঁয়াকেই ভালোবাসা বলে দাবি করে। হুমায়রার কথা শুনে রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে শুধায়, চৌধুরী বাড়ির কোন মানুষ তোর পাকা ধানে মই দিয়েছে মনা, যে আমার বাড়ির দুর্নাম করিস তুই? শুনে রাখ বাছা, আমার বাড়ির কারো অপমান করলে আমি সহ্য করবো না। ফিহা, আমি তোরে কইছি না তোর এই বন্ধুকে আমার ভালো লাগে না, তাও ওরে কেন এখানে আনছিস? আমার বারণ শুনতে ভালো লাগে না? বাড়ির বড় কর্ত্রী বলে ধরা হয় রোজিনা চৌধুরীকে। যখন রাহুল চৌধুরীর দাদাজান মারা যায়, তারপর থেকে রোজিনা চৌধুরী বাড়ির সকলের কাছে কর্ত্রী। ওনার কথার বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না। আর উনি ফিহাকে বারবার বলছিলেন যাতে হুমায়রাকে অনুষ্ঠানে নিয়ে না আসা হয়, কিন্তু ফিহা ওনাকে তোয়াক্কা না করে হুমায়রাকে নিয়ে আসে। এতে কিছুটা রেগে আছেন তিনি, কিন্তু বুঝতে দেননি এতক্ষণ থেকে। কিন্তু হঠাৎ করে হুমায়রার বলা কথাটায় রেগে যান তিনি। রোজিনার বলা কথার প্রেক্ষিতে হুমায়রা বলে ওঠে, এভাবে মুখের উপর মুখ চালিয়ে সবার মুখ বন্ধ করে এসেছেন মিসেস চৌধুরী। আপনি তো সেই যুবককাল থেকে সবার মুখ বন্ধ করেছেন, সত্যি কথা চাপা দিয়েছেন, কিন্তু আমার মুখ বন্ধ করা কি এত সহজ? এই মাইয়া, চুপ কর কইতাছি। আমার মুখে মুখে তর্ক করবি না কিন্তু কইলাম। হুনা রাখ, এমনি এমনি চৌধুরী বাড়ির করতে হই নাই আমি, বুদ্ধি দেয়া সংসার সামলাইছি। এখন তোর মতো পুচকে মেয়ের কথায় দমে যাবো নাকি আমি? বুড়ি হয়েছেন, 2 দিন পর মরে গেলে কবরে ঘাস উঠবে, তবুও সোজা হবেন না আপনি। আর মরবেন বা কি করে? শয়তান মানুষ সহজে মরে না, শয়তানও তাদের ভয় পায়। হুমায়রার কথায় সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকায়। রাহুল রাগে চিৎকার দিয়ে বলে, হুমায়রা, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখো নাই? ভদ্রভাবে কথা বলো। তুমি আমার বোনের ফ্রেন্ড বলে চুপ আছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম। রাহুলের কথায় হুমায়রা মুখ বাঁকিয়ে হেসে বলে, মিস্টার রাহুল চৌধুরী, আপনাকে আমি ভয় পাই না, না আপনার পরিবারের কাউকে। সত্যি কথা বলতে না চাইলেও মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায় আমার। আমি মিথ্যা বলতে শিখিনি। এই মাইয়াকে দেখে আগেই কইছিলাম, হ্যাঁ ভালা না। দেখছস তোরা, আমি হাসা কথা কইছিলাম। দেখ জন্মের ঠিক আছে কি না নাই। ভালো মাইয়ার মুখে এমন কথা থাকতে পারে না। আমার নাতি নাতনিদের থেকে শিখতে হবে হ্যারে। রোজিনা চৌধুরী রাগী কণ্ঠে তেড়ে এসে কথাটা বলে। হুমায়রা নিজেও রেগে যায়। তার জন্ম পরিচয় নিয়ে কথা তুলেছে মহিলাটা। হুমায়রা উচ্চ গলায় বলে, এই বুড়ি, কম কথা বলবেন বলে দিলাম। শয়তানি করেই তো যুবক বয়স পার করেছেন, এখনো সেসব ছাড়তে পারেন নাই? আল্লাহ আল্লাহ করতে হচ্ছে আপনাকে। কয়েকদিন পর মরবেন কিনা ঠিক নাই, তবুও কথা বন্ধ হয়নি। দেখ রাখুল দেখ, এই মাইয়ার কথা হন। হে আমায় কি কইতাছে? তোরা সবাই চুপ আসিস কেন? এই মাইয়াকে বের করে দে। ওই সেমরি, এখনো আসিস কোন লজ্জায়? যায় হান থেক্কা। কোন মায়ের জন্মা? আমার মায়ের নামে কিচ্ছু বলবেন না, নয়তো খুন করব আপনাকে। আপনার বাড়ির পোলাদের সামলায় রাখেন, সব ছেড়ে দেওয়া কুত্তার মতো মেয়েদের পেছনে দৌড়াই কেন? হ্যাঁ? সবাই আবার কানা ঘষা শুরু করে দেয়। রাহুল রেগে সবার সামনেই হুমায়রার গায়ে একটা চড় বসিয়ে দেয়। সবার কথা বলা বন্ধ হয়ে যায়। রাহুল হুমায়রাকে ধমক দিয়ে বলে, এই মেয়ে, খুব বার বেড়েছো না? বড়দের সাথে ভালো ব্যবহার শিখো নাই? আর দাদি, তুমি কি শুরু করেছো বলো তো? বাচ্চাদের মতো শুরু করেছো। আর ফিহা, তোর বান্ধবীকে বলবে আমাদের বাড়িতে এসে এমন কথা না বলতে। শালা, তোরা জাত একই, কেউ একটাও ভালো না। সেই শুরু থেকে চড় দিয়ে সবাইকে থামানোর রীতি অনুযায়ী আজও তাই হয়। আমাকেও চড় দিয়ে থামানোর চেষ্টা। হুমায়রার কথায় রাহুল বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, অসহ্য। আচ্ছা বলো, আমাদের বাড়ির সবাইকে কেন ঘৃণা করো? কেন মনে হলো আমার দাদি সবাইকে চুপ করিয়ে রাখে? তোমাকে কি কিছু বলেছে? এর আগে তো কখনো এমন কথা বলে নাই কেউ। সবাই যে আমার মতো সাহসী মেয়ে না, ভয়ে মুখ লুকিয়ে রাখে। তবে মিস্টার রাহুল চৌধুরী, আপনি যে আমাকে চড় মারলেন, এর জবাব আমি দিব।
শুধু এর না, যত অন্যায় করেছে আপনার পরিবার সবকিছুর জবাব একে একে দিব। ধ্বংস করব আপনার পরিবার। হুমায়রা সেখানে আর না দাঁড়িয়ে নিজের ব্যাগপত্র নিয়ে চলে যায় রাস্তার দিকে। ফিহা বুঝতে পেরে ওর পিছু নেয়। হুরাইরার ওড়নায় টান পড়ায় দাঁড়িয়ে যায়। ফিহা তাকে আটকানোর চেষ্টা করেছে ভেবে কিছুটা বিরক্ত হয়ে বলে, দেখ ফিহু, তোকেও সহ্য হয় না আমার। তুই আমার সেই ছোটবেলার ফ্রেন্ড দেখে সম্পর্ক রেখেছি, নয়তো তোর সাথেও কথা বলতাম না। ক্লাস 1 থেকেই তুই আমার ফ্রেন্ড, তাই ভালো ব্যবহার করি। আজ তোকেও বলছি, আমি তোর পরিবারকে ঘৃণা করি। অজাত পরিবার, সাথে খারাপ বাবার সন্তান তুই। গালে আরেকটা চড় পড়লে ভাষা ঠিক হয়ে যাবে। আমার চাচ্চু ভালো না খারাপ সেটা আমরা বুঝবো, তোমাকে সেটা বুঝতে হবে না। ঢং ধরে ব্যাগপত্র নিয়ে চলে এসেছো, কি ভাবছো সবাই তোমার কাছে এসে সরি বলবে? হুমায়রা পিছু ফিরে তাকায়। রাহুলের হাতে এখনো তার ওড়না দেখে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। রাগে রাহুলের গালে 2টা চড় বসিয়ে দেয়। ফিহা তখন সেখানে আসছিল, ভাইকে চড় খেতে দেখে একটা ঢোক গিলে দৌড়ে আসে। আর রাহুল হা হয়ে হুমায়রার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে মারলো কেন। হুমায়রা রাহুলের হাত থেকে ওড়না ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, কিছুক্ষণ আগে বলেছিলাম আপনার দাদিকে বাড়ির পুরুষদের সামলায় রাখতে। কেন বলেছিলাম বুঝতে পারলেন কিছু? কোন সাহসে ওড়নায় হাত দিয়েছেন আপনি? নির্লজ্জ বেয়াদব ছেলে। সম্মান কি জিনিস শিখে নিয়েন। আপনার বা আপনাদের কারো সরি আমি চাই না। আমি তোমাকে থামানোর জন্য ওড়না ধরেছিলাম, আর তুমি ভুল বুঝেছো। তোমার সাথে খারাপ কিছু করার ইচ্ছা আমার ছিল না। ফিহা অন্তত জানে আমি কেমন ছেলে। রাহুলের কথায় সুর ধরে ফিহাও বলে ওঠে, হ্যাঁ হুমু, তুই ভাইয়াকে ভুল বুঝছিস। ভাইয়া খারাপ উদ্দেশ্যে ওড়না টান দেয়নি। তুই চলে যাচ্ছিস সে কারণে হয়তো ধরতে গিয়েছিল। তুই অযথা ভাইয়াকে চড় দিলি রাস্তার মাঝে। ভাইয়ের হয়ে চামচামি করতে আসবি না ফিহা, এসব আমার পছন্দ না একদম, বলে রাখলাম। যে কারণেই হোক, কোন সাহসে ওড়নায় হাত দিবে? ম্যানার বলতে কিছুই নেই নাকি? আচ্ছা সরি ফিহা, সবাই অপেক্ষা করছে, পাহাড়ের দিকে ঘুরতে যাবো, তাড়াতাড়ি আয়। দুপুর হয়ে আসছে, খাওয়া দাওয়া করতে হবে আবার। আর তোর বান্ধবীকে বলে দিস ওড়না কেন, আমি চাইলে মেয়েদের শরীর ছুঁতে পারবো, কিন্তু ছুঁয়ে দেখি না। রাহুল কথাটা বলে চলে গেল সেখান থেকে। ফিহা অসহায় চোখে হুমায়রার দিকে তাকায়। তাতে হুমায়রা বিরক্ত হয়ে বলে, ওই রাহুলের চামচা, একদম চামচামি করবি না বলে দিলাম। নিজের মতো আছিস থাক, চামচামি করলে খুন করবো তোকে। কিছু বললে বল, নয়তো ফুট এখান থেকে। জান, লক্ষ্মী, কলিজা, ফিকসা, কিডনি ইত্যাদি প্লিজ যাস না এখান থেকে। তুই আর আমি ছবি তুলে বের করে নিবই, জানিস তো। আর আহাদের সাথে একা একা কথা বলবো কিভাবে? তুই থাক প্লিজ। দেখ, ওই মরা বুড়ি মানে তোর দাদি কথা শুনে বা তোর ভাইয়ের কথা শুনে আমি বাসায় যাচ্ছি না। আমার শখ নাই তোদের পরিবারের সাথে থাকার। তোর জোরে এসেছিলাম, কিন্তু সরি, আমি আর থাকতে পারবো না। থাক না প্লিজ, আমি কিন্তু কান্না করে দিব। তুই কেন দাদিকে রাগাতে গেলি? দাদি কেমন সেটা তো তুই জানিস। এত গার্ডসদের সামনে তোর এমন কথা বলে সবাই রেগে গিয়েছিল। এমপির বাচ্চা, চুপচাপ। তোরা বড় লোক, গার্ড নিয়ে ঘোর, আমার সমস্যা নাই। আর হ্যাঁ, আমার কথা শুনে সবাই রাগ করেনি। দুজন লোক ঠিকই খুশি হয়েছিল। কে সেটা খুঁজে বের করিস, তাহলে বুঝবি আমি সত্যি বলেছি নাকি মিথ্যা। তার মানে তুই বলতে চাচ্ছিস তুই সত্যি বলেছিস? তুই বুঝতে পারছিস তুই কি বলছিস? তোর কথা হিসাবে আমাদের পরিবারের ছেলে, বাবা, ফুফাতো ভাই, বড় বাবা, রাহুল ভাইয়া, ওরা সবাই খারাপ। আমার দেখা একজন পুরুষ ভালো, সেটা তোর বড় চাচ্চু। আমার চোখে বাকিরা খারাপ, তার চেয়ে বেশি খারাপ তোর দাদি। টাটা, আমি বাসায় গেলাম। আমি সব সহ্য করব, কিন্তু বাবার নামে খারাপ কথা সহ্য করব না হুমু। আজ তুই লিমিট ক্রস করেছিস। এরপর তোর সাথে সম্পর্ক রাখা সম্ভব নাই তো। নো সমস্যা বেব, আমি একাই জীবন চালাতে পারি। গুড বাই। হুমায়রা একটা বাস ধরে সেখান থেকে চলে যায়। আসার সময় ফিহাদের নিজস্ব গাড়িতে এসেছিল, তবে বাসে উঠতে তার সমস্যা হয় না, শুধু জানালার সাইডের সিট পেলেই চলবে তার। এদিকে ফিহা রেগে রাহুলের কাছে যায়। রাহুল ফিহার মাথায় হাত বুলিয়ে পেছনে তাকায়। হুমায়রাকে দেখতে না পেয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়ে। ফিহা কান্না করতে করতে বলে, হুমু আমাদের পরিবার সবাইকে এতটা খারাপ কেন ভাবে ভাইয়া? আজকে পাপ্পাকে খারাপ বলেছে। আমার পাপ্পার মতো ভালো মানুষ আছে নাকি বলো? হুমুর সাথে ব্রেকআপ করেছি আজকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আল্লাহ, দেখে দেখে আমার মনে এই মেয়েটার জন্য জায়গায় রেখেছিল। এর জন্য কতজনের সাথে আমি যুদ্ধ করব। রাহুল মনে মনে কথাটা বলে ফিহার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বাবা, কাঁদিস না, চল আহাদের সাথে কথা বললে মন ভালো হয়ে যাবে তোর। ফিহা লজ্জায় সেখান থেকে কেটে পড়ে। বড় ভাইয়ের মুখে এমন কথা শুনতে খারাপ লাগবে সেটাই স্বাভাবিক। পরিচয়, রোজিনার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আবির চৌধুরী আর বউ মালিহা চৌধুরী। তাদের একমাত্র ছেলে রাহুল চৌধুরী। নিজেদের বিজনেস রয়েছে, সাথে ছোট চাচার সাথে রাহুল রাজনীতি করে। রোজিনার মেজ মেয়ে আলিশা চৌধুরী, স্বামী চেয়ারম্যান। তাদের একমাত্র ছেলে সাদিক শিকদার, আবির চৌধুরী অফিসে কাজ করে। রোজিনার ছোট ছেলে রায়হান চৌধুরী, বড় মেয়ে ফিহা চৌধুরী, ছোট ছেলে মিনাল চৌধুরী, রায়হান চৌধুরী ওয়াইফ হামিদা। রায়হান চৌধুরী এমপি পদে রয়েছেন। হুমায়রা বাড়িতে এসে প্রথমে মায়ের রুমে যায়। মা ছাড়া সে কিছুই বোঝে না। মা তার কাছে সব, পৃথিবীর সব সুখ মায়ের কাছে পায় সে।
তিনি মেয়ের মুখ দেখে বুঝতে পারেন কিছু একটা হয়েছে, তাই কোনো ভনিতা ছাড়া জিজ্ঞেস করেন কি হয়েছে। চৌধুরী পরিবারের সাথে আজ সেই ঝগড়া হয়েছে আম্মু। হঠাৎ কি নিয়ে ঝগড়া? ভালোবাসা কথাটা নিয়ে। তুমি বলো, ওদের পরিবারে কোনো মানুষ ভালোবাসার মর্যাদা রাখছে? অসহ্য, এসব নিয়ে অনেক ঝগড়া করেছি আজ আমি। এটা তুই ঠিক করিসনি মা। এত বড় পরিবারের মানুষ, তারা যদি তোর কোনো ক্ষতি করে তাহলে আমি মরে যাব মা। তুই ছাড়া আমার আর কে আছে বল? তাই লক্ষ্মী মা আমার, এমপি মানুষের সাথে ঝামেলা করিস না। আম্মু প্লিজ, আমরা গরিব, সে কারণে চুপচাপ থাকবো নাকি? কোনো কিছু ভুলে যাইনি আমি, সবকিছু প্রতিশোধ নিব আমি আম্মু। তুমি শুধু দেখে যাও আমি কি কি করি, ধ্বংস করে দিব সব। হুমায়রার কথায় উনি একটা দীর্ঘশ্বাস ছাড়েন, বিরক্ত কণ্ঠে বলেন, একটা চট দিব, চুপচাপ ঘুমা। খাওয়া হয়েছে, এখন ঘুমাতো। আমাদের তো টাকা নাই, সে কারণে কোথাও থেকে তোকে ঘুরতেও নিয়ে যেতে পারি না। আর তুই যে একটু গেলি তাও ফিরে আসলি, ফ্রিতে নিয়ে গেল সেটাও হজম হয়নি তাই না? আমি ফ্রি খাই না আম্মু। আজকাল তুমিও কথা দিয়ে চুপ করে রাখা শিখেছো, আর এসব আমার ভালো লাগছে না। দেখো কোনোদিন মরে যাব। কাল চট্টগ্রাম ফিরে যাব, ভার্সিটিতে ক্লাস আছে। রাগ করে থাকিস না আমার উপর মা, আমি তোর খারাপ চাই না। এমপি মানুষ ওনারা, ফিহার চাচা আবার বিজনেস করে, তাদের সাথে আমাদের যায় নাকি? হুমায়রা কপাল কুঁচকে বলে, রাত হয়েছে, নিজের রুমে যাও। আমার এসব আর ভালো লাগছে না। গরিবের ঘরে জন্ম নেয়া এই এক বিপদ, শান্তি মতো মন খুলে কথাও বলতে পারি না। ধানের খেতে গিয়ে ধান চাষ করা আমাদের কাজ। মাইর দিব কিন্তু, তোর থেকে ধানের কাজ করে নিয়েছি নাকি? যা তো ঘুমা, তোর সাথে কথা বললেই ঝামেলা। মায়ের কথা শুনে হুমায়রা মুখ বাঁকিয়ে গায়ে মাথায় লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ে। ফেব্রুয়ারি মাস, ঠান্ডায় মরে যাচ্ছে হুমায়রা, লেপ মুড়ি দিয়ে উপর হয়ে শুয়ে পড়ে। মন খারাপের মাঝে হঠাৎ কান্না করে দেয়, কাঁদতে কাঁদতে নিজের সাথে কথা বলতে থাকে। বাবা, তুমি কেন এমন হলে? তোমার জন্য আমার আর আম্মুর জীবন একটা নরকের মতো কাটছে। তুমি কোথায় আর আমরা কোথায়? তুমি মরে গেছো বাবা, মরে গেছো। গ্রামে থাকি বলে আমরা কোনো ভালো ফ্রেন্ড নেই জানো। ছোটবেলায় যখন চট্টগ্রাম ছিলাম তখন একজন এমপির মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছিল। আমি ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকেই হোস্টেলে থাকি। হোস্টেলে সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে জানো বাবা। যখন আমি বলি আমার বাবা মারা গিয়েছে, মা গ্রামের একটা স্কুলে চাকরি করে, এসব শুনে তারা হাসে। ওরা সবাই কত বড় লোকের মেয়ে, আর আমাকে সবাই খ্যাত বলে অপমান করে। গ্রামের মেয়ে হলেই কি তারা খারাপ হয় বাবা? হো বাবা, তোমাকে আমি ঘৃণা করি। হেট ইউ, আই হেট ইউ বাবা। হুমায়রা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। 2 দিন পর আজ হোস্টেলে ফিরে এসেছে। কাল থেকে আবারও নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় ভালো দেখে চট্টগ্রাম ভার্সিটিতে ইংরেজি নিয়ে পড়াশোনা করার চান্স পেয়েছে সে। ছোটবেলা থেকে চট্টগ্রামে তার বড় হওয়া,